নূরের ওপর হামলার প্রতিবাদে সিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও, চট্টগ্রাম ও কুমিল্লায় বিক্ষোভ, সড়ক অবরোধ। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের। 1 বছরে 6টি মাদার ভেসেল কেনার পরিকল্পনা, খরচ হবে 3.5 কোটি টাকা। কন্টেইনারবাহী জাহাজের বদলে বাল্ক ক্যারিয়ার ও অয়েল ট্যাঙ্কার কেনা নিয়ে প্রশ্ন। আকাশপথে খুলছে নতুন দুয়ার, কক্সবাজার থেকে অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট চালু। দেশের দীর্ঘতম রানওয়ে নির্মাণ কাজ সম্পন্ন, আন্তর্জাতিক মান বজায় রাখার আশা। বাঁকখালী নদী দখলমুক্ত করতে কঠোর অবস্থানে সরকার, দূষণ ছড়ালে হোটেল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টার। 4 মাসের মধ্যে সীমানা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান। এবং ব্যাপক অনিয়মের অভিযোগ বান্দরবানে কাজু বাদাম কফি চাষ প্রকল্পে, বিপুল অর্থ বরাদ্দের দাবি করা হলেও নেই বাগানের অস্তিত্ব। দুর্নীতি হয়নি দাবি পরিচালকের। আমন্ত্রণ, সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম ও কুমিল্লায় বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। মহাসড়ক অবরোধও করেন তারা। সকালে বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রামের 2 নম্বর গেটে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন এনসিপি ও আপ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ কমিশনারের কার্যালয়ে ঘেরাও করে নানা স্লোগান দেন তারা। এদিকে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান তারা। আমরা বারবার বলেছি পুলিশ প্রশাসন সংস্কার করতে, কিন্তু ইন্টারিম সরকার তা কর্ণপাত করেনি। যার দরুন আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মুখচারী যোদ্ধারা এখনো আহত হচ্ছে। নুরুবাইয়ের উপরে যে হামলা করেছে জাতীয় পার্টি, জাতীয় বেঈমান। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এই মুহূর্তে অবস্থান করছে বিক্ষোভকারীরা। তারা তাদের নানা দাবি দাওয়া কিন্তু তুলে ধরছেন। সেখানে থেকে কিছুক্ষণ আগে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। এসে কিন্তু যারা আন্দোলন করছেন, অর্থাৎ এই যে ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে সকাল থেকে যে আন্দোলন হচ্ছিল, সড়ক অবরোধ করে পরবর্তীতে তারা রাস্তা ব্লক করে প্রায় 2 ঘন্টা পরবর্তী ঠিক 1:30টার দিকে 2টার দিকে চট্টগ্রামের এই যে পুলিশ কমিশনার কার্যালয়ে এসে নেতাকর্মীরা জড়ো হয় এবং তারা পুলিশের কাছে কিছু প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তরও কিন্তু পুলিশ কমিশনার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এবং এই মুহূর্তে নেতাকর্মীরা কিন্তু পুলিশ কমিশনের সামনে রয়েছে। তবে এখন তারা ঘোষণা দিয়েছে তাদের আন্দোলন আজকের মতো এখানে সমাপ্ত হয়েছে, তারা চলে যাচ্ছে। আমরা জানি আসলে এই আন্দোলনের সংহতি জানিয়েছেন এনসিপি এবং আপ বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন সহ নানা সংগঠন, এবং যারা সকাল থেকে কিন্তু চট্টগ্রামের 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু এই যে গণ অধিকার পরিষদের পক্ষ নিয়ে তারা আন্দোলনে শরিক হয়েছেন। যদিও প্রায় 2 ঘন্টা ধরে 2 নম্বর গেট এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের কিছু ভোগান্তি হয়েছে। তবে যারা আন্দোলন করছে তারা বলছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করেছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এত পর্যন্ত যারা সেই পুলিশ কমিশনার কার্যালয়ে যারা ছিলেন নেতাকর্মীরা, তারা কিন্তু চলে যাচ্ছেন। তাদের যে আন্দোলন আজকের মতো এখানে স্থগিত করেছে এবং তারা পুলিশের পক্ষ থেকে যে কিছু প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর দিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। আপনাকে জানি নাকি গতকালকে কিন্তু ভিপি নূরের উপর যে হামলা হয়েছে সেটি সারা দেশের মানুষ সেটিকে তীব্র নিন্দা জানিয়েছে এবং ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলনকারীরা যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন এবং নানা দাবি দাওয়া কিন্তু তারা তুলে ধরেছেন। তো এই মুহূর্তে নেতাকর্মীরা এখন ঘোষণা দিলেন যে তারা তাদের যে দাবি সেই দাবি তারা যে আন্দোলন সে তারা আজকে মতো শেষ করেছে। তবে আগামীকালকে বা পরে কোনো আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিলে তারা সেটি পরবর্তীতে জানিয়ে যাবে। তো আজকের মতো এখানে তারা আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। 1 বছরের মধ্যে 6টি মাদার ভেসেল কেনার পরিকল্পনা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। ব্যয় হবে ৩,৫০০ কোটি টাকা। চলতি বছরই যুক্ত হচ্ছে ৯৫০ কোটি টাকার নিজস্ব অর্থায়নে 2টি
বাল্ক ক্যারিয়ার। তবে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কন্টেইনারবাহী জাহাজ না কিনে G2G চুক্তিতে 2026 সালে চীন থেকে কেনা হবে আরও 2টি বাল্ক ক্যারিয়ার ও 2টি অয়েল ট্যাঙ্কার। সাখর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চীনের জিংজিয়াং প্রদেশের বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান নানায়াংয়ে তৈরি হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য 2টি বাল্ক ক্যারিয়ার। 935 কোটি টাকা মূল্যের জাহাজ দুটি চলতি বছরে যুক্ত হচ্ছে বিএসসির বহরে। নিজস্ব অর্থায়নে কেনা প্রতিটি জাহাজ 65,000 মেট্রিক টন পণ্য বহনে সক্ষম। আগামী বছর ঋণ চুক্তির আওতায় G2Gর মাধ্যমে কেনা হবে আরও 2টি অয়েল ট্যাঙ্কার ও বাল্ক ক্যারিয়ার। প্রফিট মার্জিন আমাদের বর্তমান ধারায় থাকে, আশা করছি যে আমাদের নেট প্রফিট 1000 কোটি বা 1000 কোটি টাকার কাছাকাছি চলে যাবে। স্বাধীনতা পরবর্তী 38টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে বর্তমানে জাহাজ রয়েছে মাত্র 5টি। সবশেষ অয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্ক্র্যাপ হিসেবে বিক্রি হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরে প্রতি বছর পণ্য নিয়ে আসা 4000-এর বেশি জাহাজের মধ্যে কন্টেনারবাহী জাহাজের সংখ্যা তুলনামূলক বেশি। আর বাংলাদেশের মালিকানাধীন 101টি জাহাজের মধ্যে কন্টেনারবাহী জাহাজ রয়েছে মাত্র 8টি। আন্তর্জাতিক মেরিটাইম নীতি অনুযায়ী যে কোনো দেশের সমুদ্র পরিবহন বাণিজ্যের জন্য অন্তত 50% সক্ষমতার প্রয়োজন। আইন অনুযায়ী নতুন জাহাজগুলোতে নিয়োগ পাওয়া নাবিকসহ সব কর্মকর্তা কর্মচারী হবে বাংলাদেশের নাগরিক। বিএসসি যদি কন্টেনারও ক্রয় করে তাহলে এই লাইনে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং কন্টেইনার ফ্লিট বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের একটা সুযোগ তৈরি হতে পারে। সুরক্ষা দেওয়ার পাশাপাশি বন্দরে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দিতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলোর জন্য স্বতন্ত্র আইন রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। তবে বিএসসির কেনা জাহাজগুলো চার্টার হিসেবে পৃথিবীর অন্যান্য বন্দরগুলোকে কেন্দ্র করে পণ্য পরিবহন করলেও চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে না বললেই চলে। চট্টগ্রাম বন্দরে যদি কোনো জাহাজ এডিশনালি এই মানে আমাদের কোনো রাউটে এটা কাজ করে, সেই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের জন্য এটা ভালো সংবাদ হবে। নতুন 6টি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির বছরে বাড়তি আয় হবে অন্তত 1000 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ কেনা নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদে আছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন নতুন যে জাহাজগুলি কিনতে যাচ্ছে তাতে কিন্তু আশার আলো দেখাচ্ছে, অর্থনৈতিক দিকে আশার আলো দেখাচ্ছে, সামুদ্রিক এবার যে সমুদ্র বাণিজ্য পরিবহন রয়েছে সেখানে, এবং একই সাথে যে কর্মসংস্থান হবে সেটি নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিনার অ্যাসোসিয়েশনের অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। আনাম, আপনার স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন অবশেষে প্রায় 5 বছর পরে গিয়ে তারা আপনার নতুন দুটি জাহাজ কিনবে, চলতি বছরে যোগ দিবে এবং আগামীতে কিনবে। এই যে নতুন দুটি জাহাজ যদি বহরে যুক্ত হয় তাতে বাংলাদেশ সমুদ্র পরিবহনের আসলে কতটা অগ্রগতি হবে? ধন্যবাদ আমাকে সংযোগ করার জন্য। আপনি জানেন আমরা যে পরিমাণ ইম্পোর্ট এবং এক্সপোর্ট বাংলাদেশে হয় তার মাত্র আমরা 11% ক্যারি করি। তাহলে এই 100 জাহাজ দিয়ে যদি আপনারা 11% ক্যারি করেন, আপনাদের আসলে 900-র মতো জাহাজ দরকার। সেই ক্ষেত্রে এই দুটো জাহাজ হওয়া মানে বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা একটা উন্নতির দিকে যাচ্ছি এবং আমরা একটা নির্দিষ্ট দিক যেদিকে যাওয়ার কথা আমরা সেদিকে যাচ্ছি, এবং আমি চাই যে এই জাহাজের সংখ্যা আরও বাড়ুক এবং বাড়লে বাংলাদেশের অনেক পয়সা সাশ্রয় হবে এবং এতে অনেক মেরিনারদেরও অনেক এমপ্লয়মেন্ট হবে। আনন্দ, আমি যদি একটা কথা বলি পিছনের দিকে যাই, আর স্বাধীনতা পরবর্তী 1972 সালে যখন বিএসসি গঠন হয় তখন 38টা জাহাজ ছিল, এবং সৌভাগ্য যে আপনিও সেই জাহাজে দায়িত্ব পালন বিএসসি জাহাজে দায়িত্ব পালন করে এসেছেন। জাহাজ কমতে কমতে এখন আসছে মাত্র 5টা। আসলে বিএসসি জাহাজগুলো কমলো কেন? দেখুন, এটা অনেকটা গভর্নমেন্ট পলিসি, কারণ যেহেতু বিএসসি একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং এটা বিরাট বড় একটা মাথাভারী একটা প্রশাসন আছে এবং ওনাদের যে কোনো একটা জাহাজ অনুমোদন করতে অনেক সময় লাগে। কিন্তু আপনি যদি দেখেন প্রাইভেটে ছিল মাত্র 8টা জাহাজ, আজকে প্রাইভেট অলমোস্ট 92টা জাহাজে গেছে, বিকজ ওখানে কোনো ওয়ান ম্যান ডিসিশন এবং প্রাইভেট যারা করেন ওনার তো টাইম ইজ মানি। তো
ওনারা সেইভাবে কাজ করতে পারেন, যেটার জন্য বিরাট বড় একটা সীমাবদ্ধ বিএসসির আছে, এবং আমার মনে হয় সেটার কারণে ওনারা এত অগ্রগতি করতে পারেন। এখন তো এই চলতি বছরে নতুন দুটো জাহাজ যুক্ত হবে এবং বিএসসির এমডি ক্যাপ্টেন মাহমুদুল মালিক, কমোডর মাহমুদুল মালিক আমাদেরকে জানিয়েছেন আগামী বছর তারা অন্তত 4টি জাহাজ যুক্ত করতে চায়। তাহলে এবছর 2টি, আগামী বছর 4টি, 6টি জাহাজ যদি যুক্ত হয় বহরে, তাহলে কি? এবং উনি বলেছেন আরেকটি কথা বলেছেন, বছরে প্রায় 1000 কোটি টাকা আয় করবে বিএসসি। এটা আসলে কতটা সম্ভব? না, এটা সম্ভব। এটা আমি জাহাজ যেহেতু থাকলে আমি তো আগেই বলেছি যে আমরা শুধু আমাদের টোটাল ন্যাশনাল ইম্পোর্ট এবং এক্সপোর্টের 11% আমরা মাত্র ক্যারি করি। তো দ্য হিউজ অ্যামাউন্ট অফ আমাদের যে রেভিনিউ যেটা চলে যাচ্ছে, আমরা যে ফ্রেট পে করতেছি, সেটা তো বিএসসি কেন, এবং যতই যে ওনারা বাড়বে, 4টা কেন, ওনারা আরও যদি 4টা 10টা এরকম করে যদি ওনারা ফ্লিট বেড়ে 100-র মতো যেতে পারেন, সেটা বাংলাদেশের জন্য ভালো। আমি একটা কথা বলি, বাল্ক জাহাজ কিনছে, ওয়েল ট্যাঙ্কার কিনছে, লাভজনক হচ্ছে, তো সবচেয়ে বেশি চাহিদা রয়েছে কিন্তু আমাদের কন্টেনারবাহী জাহাজ। আপনি জানেন চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী জাহাজে হাজার হাজার জাহাজ আসছে, কিন্তু বিএসসির কোনো কন্টেনারবাহী জাহাজ নেই। বাংলাদেশের মালিকানাধীন জাহাজ আছে মাত্র 8টি কন্টেনারবাহী জাহাজ। এক্ষেত্রে বিএসসি কন্টেনারবাহী জাহাজ কিনছে না, যেহেতু আপনি বিএসসির সাবেক ক্যাপ্টেন ছিলেন, একটু বলবেন। জি, দেখুন, কন্টেনার ট্রেডটা একটা কিউমুলেটিভ ট্রেড, এবং এটা এমন একটা ট্রেড, এটা একটা গোষ্ঠী কন্ট্রোল করে, এবং আপনি চাইলে এখানে ঢুকতে পারবেন না, ঢুকেও বড় কঠিন, কারণ আপনার বিরাট বড় একটা লজিস্টিক্যাল সাপোর্ট দরকার। আমার মনে হয় ওনারা একবার বাল্ক ক্যারিয়ার এবং ট্যাঙ্কারে সেটেল হলে, বাংলাদেশ যদি সেই পর্যায়ে যায়, তাহলে আমার মনে হয় কন্টেনার আমরা ঢুকতে পারবো, বিকজ আমাদের এক্সপার্টিজম আছে, এবং আমাদের যেসব কোম্পানি এখানে আসেন সব বাঙালি দ্বারাই এখানে চালিত, আমরা উই ক্যান রিয়েলি ইনক্রিজ। আরেকটি কথা বলি যে আমাদের নতুন জাহাজগুলো যুক্ত হচ্ছে, বাংলাদেশি মালিকানাধীন জাহাজের জন্য কিন্তু ফ্ল্যাগ ভেসেল অ্যাক্ট আছে, চট্টগ্রাম আমাদের প্রায়োরিটি দিচ্ছে, তাহলে সে অনুপাতে জাহাজ বাড়ছে না কেন? জাহাজ বাড়ানোর জন্য কি করতে হবে? দেখুন, আপনাকে যারা জাহাজ কিনবেন, জাহাজ মালিক, ওনাদেরকে প্রণোদনা দিতে হবে, ওনাদেরকে সার্টেন সাবসিডি দিতে হবে। এই বছর বোধহয় ওনাদের 7.5% করে ওনাদের ডিউটি বাড়িয়ে দিয়েছেন, যেটা বড়ই হতাশাব্যঞ্জক, এবং এই একটা টাইট মার্কেটে এই এত দিয়ে আমার মনে হয় এটা ইকোনমিক্যালি ভাইবেল না। তো আমাদের মনে হয় এই ফ্লিট বাড়তে হলে যারা এটার সাথে ইনভলভ, সবাইকে এটার জন্য একটা সফট লোন ব্যবস্থা করতে হবে, এবং ওনাদেরকে প্রণোদনা দিতে হবে, যাতে ওনারা এনকারেজ হন এবং আরও যাতে ফ্লিট বাড়ে। এবার বলি, এখন দেখেন যেহেতু বাংলাদেশের মালিকানাধীন জাহাজগুলোতে নাবিক হবে বাংলাদেশি, তাহলে এই যে নতুন বিএসসি জাহাজগুলো যুক্ত হবে, আমাদের কি পরিমাণ নাবিকের কর্মসংস্থান হবে? নাবিকদের জন্য কতটা আশা আলো জাগাচ্ছে বিএসসি জাহাজগুলো? দেখুন, আমরা এখন যে পরিমাণ আমাদের নাবিক আছেন, তাদের মধ্যে অনেকে আমরা মানে গ্লোবাল মার্কেটে কাজ করেন, এবং সেই কাজ করার মধ্যে থেকে আমরা $750 মিলিয়ন শুধু এই বছরে এই মানে ঢাল তলোয়ার নিয়ে আমরা করেছি। কিন্তু যখন জাহাজ বাড়বে, আমাদের নাবিকের এমপ্লয়মেন্ট বাড়বে, এবং সেটা আমার মনে হয় ডবলে 1500 মিলিয়নের মতো যাবে। হ্যাঁ, ধন্যবাদ ক্যাপ্টেন আনাম চৌধুরী সাহেব। আমরা কথা বলছিলাম বাংলাদেশ শিপিং কর্পোরেশন যে নতুন জাহাজগুলি কিনছে, তাতে কী কী লাভবান হবে, সমুদ্র পরিবহন বাণিজ্যে বাংলাদেশের নতুন গতি যুক্ত হবে, এবং একই সাথে কর্মসংস্থান হবে কয়েকশো নাবিকের। তা আমাদের আলোচনা এখানে যে করছিলাম নতুন জাহাজ কিনে নিয়ে, সে আলোচনা এখানে শেষ করছি। বাল্ক ক্যারিয়ার ও ওয়েল ট্যাঙ্কার কেনা নিয়ে ক্যাপ্টেন আনাম চৌধুরীর সঙ্গে কথা বলছিলেন সহকর্মী কমল দে। বিভাগীয় সময় আরও থাকছে। জমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ কুমিল্লার পদুয়ার বাজার ইউলুপ নির্মাণ কাজ। ঝুঁকিপূর্ণ ইউটার্নে বাড়ছে দুর্ঘটনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জোর দেওয়ার পরামর্শ। আকাশপথে খুলছে নতুন দুয়ার। আগামী অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। ইতোমধ্যে শেষ হয়েছে দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ের কাজ। এগিয়ে চলছে আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবনের নির্মাণও। টিকিটের মূল্য যাত্রীদের নাগালের মধ্যে থাকবে বলে জানান বিমান উপদেষ্টা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার, আর সেই সমুদ্র শহরেই এবার আকাশপথে খুলছে আন্তর্জাতিক সংযোগের নতুন দুয়ার। সম্প্রসারিত হয়েছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে। দৈর্ঘ্য এখন 10,700 ফুট, যা দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে। এর ফলে বড় আকারে আন্তর্জাতিক ফ্লাইটও এখন থেকে অবতরণ করতে পারবে এই বন্দরে। বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের রূপ দিতে দ্রুত গতিতে চলছে আধুনিক যাত্রী টার্মিনাল ভবনের নির্মাণ। 81% কাজ ইতোমধ্যে সম্পূর্ণ, বা কাজ চলছে দিনরাত। প্রথম তো সবসময় একটা দিয়েই শুরু হয়, এবং এটা আস্তে আস্তে প্রোপেল করবে। আমরা হয়তো বা খুব ইন্টারেস্টিং প্রাইসে আপনাদেরকে টিকিট দেওয়ার চেষ্টা করব। আন্তর্জাতিক মান বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিরাপত্তার দায়িত্ব যেটা আছে, এটা এখনো প্রক্রিয়াধীন। এটা আপনি গ্র্যান্টেড নিতে পারেন। নিরাপত্তার জন্য যা যা করা দরকার সরকার সবকিছু করছে।
আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বদলে যাবে কক্সবাজারের অর্থনৈতিক অবস্থা, আশা উদ্যোক্তা ও পর্যটন ব্যবসায়ীদের। আন্তর্জাতিক ফ্লাইট যদি চলাচল করে, আমরা যারা এয়ারপোর্টে ব্যবসায়ী রয়েছি সকলেই আমরা উপকৃত হব। ট্রানজিট ফ্লাইটগুলো কক্সবাজার হয়ে যাবে বিদেশে, ওইখানে রিফিলিংয়ের একটা বড় খাত আছে, ওইখান থেকে একটা ভালো ধরনের ফরেন কারেন্সি প্লাস আমাদের রেভিনিউ জেনারেট। অন্যদিকে যেটা আমি বলি, কক্সবাজার আপনি দেখেন ম্যাক্সিমাম যারা মধ্যপ্রাচ্যে যারা থাকে, এদের জন্য একটা বড় একটা সুযোগ। কক্সবাজার শুধু পর্যটন নয়, হয়ে উঠতে যাচ্ছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম কেন্দ্র। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী দখলমুক্ত দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। নদী বা পরিবেশ দূষণে জড়িত হোটেল মালিকদের শুধু জরিমানাই নয়, প্রয়োজন হলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাঁকখালী কক্সবাজারের প্রাণ, একদিকে নদী, অন্যদিকে পর্যটন নগরী। কিন্তু নদীর আশপাশে গড়ে ওঠা অসংখ্য অবৈধ স্থাপনা আর কিছু হোটেলের বর্জ্য নিঃসরণের কারণে হুমকির মুখে পরিবেশ ও জনস্বাস্থ্য। গত 24 এপ্রিল বাঁকখালী নদীর দখল ও দূষণের চিত্র সরজমিনে পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দখল দূষণ দেখে হতবাক হন তারা। বাঁকখালী নদীর সীমানায় থাকা সব দখলদারদের তালিকা তৈরি করে আগামী 4 মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে গত 24 আগস্ট সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই নির্দেশনার 1 সপ্তাহের মধ্যে কক্সবাজার সফরে নৌ পরিবহন উপদেষ্টা। কোনো হোটেল নদী বা পরিবেশ দূষণ করলে শুধু জরিমানা না করে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তিনি। শুধু ফাইন করলে হবে না, 1-2টা করে বন্ধ করে দিতে হবে। কারণ বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে, 2 লক্ষ 4 লক্ষ টাকা ফাইন দিতে কোনো অসুবিধা নেই। শনিবার সকালে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে বিশেষ সমন্বয় সভায় বর্তমান পরিস্থিতি তুলে ধরেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। আগামী 4 মাসের মধ্যে বাঁকখালী নদীর সীমানা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান চালানো হবে, জানান নৌ পরিবহন উপদেষ্টা। হাইকোর্টের একটা রায় আছে, যেই রায়ের পরিপ্রেক্ষিতে কিছু অ্যাকশন নেব, কিন্তু রায়টি এখন আমাদের হাতে আসেনি। বিআইডব্লিউটিএ জানায়, প্রভাবশালী দখলদাররা নদী তীরের প্যারাবন কেটে ও চর ভরাট করে একের পর এক পাকা স্থাপনা গড়ে তুলেছেন, যেখানে অবৈধ দখলদার রয়েছে 300-রও বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিভাগীয় সময় আরও থাকছে। জনবল সংকটে ব্যাহত খাগড়াছড়ির মিনি মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যক্রম। হ্যাচারি থাকলেও নেই রেণু ও পোনা উৎপাদন, বিপাকে চাষিরা। শিগগিরই পদায়নের আশ্বাস। ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে বান্দরবানে চলমান কাজু বাদাম কফি চাষ প্রকল্পে। উন্নত চারা, বীজ, সার, কীটনাশক বিতরণ, বাগান তৈরি ও প্রশিক্ষণের জন্য বিপুল অর্থ বরাদ্দের দাবি করা হলেও মাঠ পর্যায়ে নেই কফি কাজু বাগানের অস্তিত্ব। অব্যবস্থাপনার কথা স্বীকার করলেও কোনো দুর্নীতি হয়নি বলে দাবি প্রকল্প পরিচালকের। সোহেল কান্তিনাথের ক্যামেরায় এনে জাকিরের রিপোর্ট। বাগানে বাগানে ঝুলছে কফি ও কাজু বাদামের সাইনবোর্ড, তবে নেই গাছের অস্তিত্ব। বান্দরবান জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি সহ বিভিন্ন এলাকার বাগান ঘুরে দেখা গেছে একই চিত্র। 2022 সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবানে নেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজু বাদাম চাষের মাধ্যমে দারিদ্রতা হ্রাসকরণ প্রকল্প। প্রকল্পের আওতায় বাগান তৈরি, উন্নত চারা, সার ও কীটনাশক বিতরণ, কৃষকদের প্রশিক্ষণ, কৃষিজ উপকরণ সরবরাহ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথা থাকলেও বাস্তবে দেখা যায়নি কিছু। অভিযোগ উঠেছে, কৃষকদের জন্য বরাদ্দ 92টি পানির ট্যাঙ্কের মধ্যে দেয়া হয়েছে মাত্র 12টি। পাশাপাশি বাগান পরিচর্যায় দক্ষতা বৃদ্ধির জন্য অভ্যন্তরীণ ভ্রমণের কথা থাকলেও কৃষকরা জানে না কিছু। এতে সঠিক পরিচর্যা ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে মেয়াদ শেষ হওয়ার আগেই অস্তিত্বহীন হয়ে পড়েছে কফি কাজু বাদাম প্রকল্প। কাজু বাদাম দিচ্ছে আর কিচ্ছু দেওয়া হয় না, আর ট্যাঙ্কিও দেওয়া হয় না। আমাদের উন্নত প্রকল্প তো কিছু হয় না। আমাদের সার নাকি দিছে, এটাও সঠিক মতো হয় না। আমাদেরকে মাথা পিছু কত টাকা পাবে ওটা বাগে ওরা খেয়ে ফেলছে। অব্যবস্থাপনার কথা স্বীকার করলেও প্রকল্পের কাজে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি বলে দাবি প্রকল্প পরিচালকের। কমিটি করে কৃষিজ উপকরণগুলো দিয়ে আসছি, সেখানে আমাদের অফিসার ছিলেন, মাঠ কর্মী ছিলেন এবং অন্যান্য ব্যক্তিও ছিলেন। পায় নাই বলে এমন কোনো আমার জানা নেই।
উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় প্রায় 666টি কফি কাজু বাগানের জন্য বরাদ্দ দেওয়া হয় 15,83 লাখ টাকা। চলতি বছরের জুন মাসে শেষ হয় প্রকল্পের কার্যক্রম। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লার পদুয়ার বাজারে ইউলুপ নির্মাণ কাজ। ঝুঁকিপূর্ণ ইউটার্ন নিয়ে চলাচল করতে গিয়ে বাড়ছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বের ভিত্তিতে পদুয়ার বাজারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে অবকাঠামো নির্মাণ করা হয়নি। আর সড়ক বিভাগ বলছে অধিগ্রহণ জটিলতা শেষ করে ইউলুপ নির্মাণ করা গেলেই কমবে দুর্ঘটনা। বাহার রায়হানের তথ্যচিত্র রিপোর্ট। ঝুঁকিপূর্ণ ইউটার্ন দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে যানবাহন, ঘটছে একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানি। দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা নোয়াখালী মহাসড়কের সংযোগস্থল পদুয়ার বাজার দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 6 জেলায় যোগাযোগের অন্যতম ব্যস্ততম বাইপাস। অথচ দুই মহাসড়কের সংযোগে নিরাপদ ও নির্বিচ্ছিন্ন যান চলাচলে অপরিহার্য ইউলুপ নির্মাণ কাজ থমকে আছে বছরের পর বছর। ঝুঁকিপূর্ণ ইউটার্ন দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আস্তে আস্তে কাজটা হচ্ছে, মাঝখানে এটা বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ বলছে অতীতে সঠিক নিয়মে ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মহাসড়কের স্থাপনাগুলো নির্মাণ না করায় সময়ের সঙ্গে সঙ্গে যানবাহন বৃদ্ধি পাওয়ায় বাড়ছে জটিলতা। সড়ক ও জনপদ বিভাগ বলছে জমি অধিগ্রহণ সম্পন্ন হলে দ্রুত নির্মাণের মধ্য দিয়ে জটিলতা নিরসন করা সম্ভব। নূরজান হোটেলে খেতে আসবে, ওই ওভারব্রিজের নিচ দিয়ে চট্টগ্রামে গেলে চট্টগ্রামমুখী যেতে পারবে, আবার ঢাকামুখী যেতে চাইলে ঢাকামুখী যেতে পারবে। লাকসামের মাধ্যমে সে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ইভেন ফেনী হয়েও চট্টগ্রাম যেতে পারবে। উত্তর দিকের কাজ করার জন্য যে জায়গাটা লাগবে সেই জায়গাটা আমরা এখন অধিগ্রহণ করে নিতে পারিনি। অধিগ্রহণ না হওয়ার কারণে আমাদের কাজটা স্লো হয়ে গেছে। ইউলুপ নির্মাণে মহাসড়কের উত্তর পাশে ভূমি অধিগ্রহণে 57টি আপত্তি আগামী 3 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে জানান জেলা প্রশাসক। শীঘ্রই এগুলো নিষ্পত্তি হয়ে যাবে, তখন আমরা অধিগ্রহণের কাজটি যদি করে দিতে পারি ইউলুপের কাজটি খুব দ্রুত হয়ে যাবে বলে আমি মনে করছি। 2022 সালের অক্টোবরে শুরু হয় পদুয়ার বাজার ইউলুপ নির্মাণ প্রকল্প। মেয়াদ শেষ হয় 2025 সালের জুনে। কাজ হয়েছে মাত্র 40 ভাগ। সময় সংবাদ, কুমিল্লা। যমুনার সামনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। তখন এই কাজগুলো করবে, এটা তখন টিওআর এ কি থাকবে এটা আপনারা জানতে পারবেন। প্রথমার্ধে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। আমরা সেই অবস্থায়, এটা স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। আপনি একবার কোশ্চেন করেছেন, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অনেক বিষয়ের উপর নির্ভরশীল। আপনারা একটু পুলিশের যে হেডকোয়ার্টার থেকে আপনারা আইন শৃঙ্খলা বিষয়ে যে স্ট্যাটিস্টিক্সগুলো নেবেন, নিয়ে আপনি দেখবেন যে গত বছরের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে, আদৌ হয়েছে কিনা। আমি আপনার কাছে আহ্বান করব যে আমরা পুলিশকে কিন্তু আমরা জানিয়েছি যে তারা যেন নিয়মিত স্ট্যাটিস্টিক্সগুলো দেয়, কি হচ্ছে না, আগে কি হয়েছে, গত বছর এই সময় কি হয়েছে। হ্যাঁ, আমরা মনে করি সামনে ইলেকশন হওয়ার মতো যথেষ্ট কন্টিনসিভ এনভায়রনমেন্ট আছে এবং ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। হ্যাঁ, উনি ওই ল ডিউটিতেই ছিলেন। বাকিটা আপনারা ডিএমপির কাছ থেকে জানতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা। সরাসরি প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং এ যুক্ত ছিলাম।
এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে গত ২৮ আগস্ট ঘোষণা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল। আগামী ১২ অক্টোবর হবে ভোট গ্রহণ। এর আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১১ সেপ্টেম্বর। এছাড়া মনোনয়ন ফরম বিতরণ হবে ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর। আর যাচাই বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ১৯টি ট্রলার সহ ১২২ জেলেকে আটক করা হয় গত ২৯ আগস্ট। টেকনাফের নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৩ রোহিঙ্গা সহ ১২২ জেলেকে ট্রলার সহ আটক করে কোস্টগার্ড। জানানো হয় নিষেধাজ্ঞা থাকার পরেও সম্প্রতি জলসীমা অতিক্রম করে মাছ ধরতে যাওয়ায় প্রতিদিনই ট্রলার সহ জেলেদের আটক করে দেশটির অভ্যন্তরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। ফেনীতে ইটভাটার পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে গত ২৮ আগস্ট উদ্ধার করা হয় ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ। পুলিশ জানায় ২৭ আগস্ট দুপুরে নিখোঁজ হয় শিশুটি। পরে স্বজনরা মাইকিং করলেও সন্ধান মেলেনি। পরবর্তীতে সোনালী ব্রিক্সের পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কের পাশে মেয়েটির পোশাক দেখতে পান স্থানীয়রা। ডুবন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ব্রিকফিল্ডে কর্মরত রাসেল নামে এক যুবককে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নূরের ওপর হামলার প্রতিবাদে সিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও, চট্টগ্রাম ও কুমিল্লায় বিক্ষোভ, সড়ক অবরোধ। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের। ১ বছরে ৬টি মাদার ভেসেল কেনার পরিকল্পনা, খরচ হবে ৩৫০০ কোটি টাকা। কন্টেইনারবাহী জাহাজের বদলে বাল্ক ক্যারিয়ার ও অয়েল ট্যাঙ্কার কেনা নিয়ে প্রশ্ন। এবং আকাশপথে খুলছে নতুন দুয়ার, কক্সবাজার থেকে অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট চালু। দেশের দীর্ঘতম রানওয়ে নির্মাণ কাজ সম্পন্ন, আন্তর্জাতিক মান বজায় রাখার আশা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।